আসসালামু আলাইকুম। চ্যাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা আইটিসি বা আইটি কনসালটেন্ট পিএলসি এই কোম্পানিটার স্টক অ্যানালাইসিস করব। তো ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন দিচ্ছি না। তো ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো আমরা চলে আসি আমাদের অ্যানালাইসিস শিটে। সো আমরা আজকে যে কোম্পানিটার অ্যানালাইসিস করব এটার টিকার আইটিসি এবং এর কোম্পানি নেম আইটি কনসালটেন্টস পিএলসি। এটি 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি স্টক মার্কেটে আইটি সেক্টরে লিস্টেড একটি কোম্পানি এবং এ ক্যাটাগরিতে লিস্টেড একটি কোম্পানি। তো আমরা যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নসটা দেখি, সেক্ষেত্রে এই কোম্পানিটার স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংসে রয়েছে 51% এবং ইনস্টিটিউট হোল্ডিংসে রয়েছে 17.95% বা অলমোস্ট 18% এবং পাবলিক হোল্ডিংসে রয়েছে 30.96% বা অলমোস্ট 31%। তো আমরা দেখতেই পাচ্ছি যে এই কোম্পানিটার মেজর পোর্শন তাদের স্পন্সর বা ডিরেক্টররা হোল্ড করতেছে। আমরা এই যে স্পন্সর বা ডিরেক্টররা হোল্ড করতেছে এটার একটা ব্রেকডাউন আমরা দেখে নিব। সো এই যে স্ক্রিনশটটা তাদের অ্যানুয়াল রিপোর্ট থেকে নেওয়া হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিস ক্যাপিটাল, যেটা কিন্তু সিঙ্গাপুর বেসড একটা কোম্পানি, তারা হোল্ড করতেছে 32.77% এবং রিজেন্ট প্যাসিফিক লিমিটেড, যেটা কিন্তু হংকং বেসড একটা কোম্পানি, তারা হোল্ড করতেছে 8.45%। আর তাদের বাংলাদেশি যে ডিরেক্টর রয়েছে তাদের মধ্যে দুইজন হোল্ড করতেছে, একজন 4.51% এবং আরেকজন 5.36%। এছাড়াও তাদের ডিরেক্টর বিজনেস হোল্ড করতেছে 0.0066%। সব মিলিয়ে তাদের কিন্তু এই স্পন্সর বা প্রোমোটার্সদের হোল্ডিংসে রয়েছে 51.09%। তো বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটাতে সিঙ্গাপুর এবং হংকংয়ের দুইটা কোম্পানির ইনভেস্টমেন্ট রয়েছে এবং তারা সহ বাংলাদেশি ডিরেক্টররা সহ কিন্তু 51.09% হোল্ড করতেছে। যাই হোক, আমরা যদি ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্সটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার ফ্রি ফ্লোট শেয়ার 48.91% এবং এদের অথরাইজড ক্যাপ 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 128 কোটি টাকা, আর এদের মার্কেট ক্যাপ রয়েছে 487 কোটি টাকার। সো এদের বাজারে শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 12.9 ক্রোর বা অলমোস্ট 13 ক্রোরের মতো। আর আমরা যদি এই কোম্পানিটার বেসিক বিজনেস ম্যাট্রিক্স দেখি, সেক্ষেত্রে এদের এমপ্লয়িজ রয়েছে 346 জন এবং এদের আনঅডিটেড পি 11.33, অডিটেড পি 14.98। আর এই কোম্পানিটার এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু রয়েছে 19 টাকার এবং এনএভি টু প্রাইস 1.99x। দ্যাট মিনস তার যেই এনএভি সেটা ডাবল দামে সে মার্কেটে ট্রেড হচ্ছে, যেখানে তার এনএভি 19 টাকা এবং তার কারেন্টলি সে 37 টাকা 90 পয়সা ট্রেড হচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে সে তার এনএভির ডাবল দামে মার্কেটে ট্রেড হচ্ছে। আর আমরা যদি 52 এর প্রাইস রেঞ্জটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা তার 52 এর প্রাইস রেঞ্জের মাঝামাঝির চাইতে নিচের লেভেলে বা অলমোস্ট 1/4 একটা লেভেলে বর্তমানে আছে, যেখানে তার 52 এর লো প্রাইস ছিল 31 টাকা 10 পয়সা এবং 52 এর হাই প্রাইস ছিল 61 টাকা 30 পয়সা, যেখানে তার বর্তমান কারেন্ট প্রাইস 37 টাকা 90 পয়সা। আর এই কোম্পানিটার ইপিএস 2 টাকা 45 পয়সা এবং পিই 11। এছাড়াও এই কোম্পানিটার এনএভি 19 টাকা এবং এনএভি টু প্রাইস অলমোস্ট 2x, যেটা আমরা অলরেডি একবার বলেছি। আর এই ভিডিওতে আমরা এই কোম্পানিটার ডিসেম্বর 2024 কোয়ার্টারের ডেটা অ্যানালাইসিস করব, যেটা এই কোম্পানিটার জন্য সেকেন্ড কোয়ার্টার এবং এই কোম্পানিটার লাস্ট ইয়ার এন্ড হয়েছিল জুন 2024-এ। তো আমরা শুরুতেই চলে আসি ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটায় আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার টোটাল অ্যাসেট রয়েছে 489 কোটি টাকার, যার মধ্যে টোটাল কারেন্ট অ্যাসেট রয়েছে 216 কোটি টাকার এবং এদের টোটাল লায়াবিলিটিস রয়েছে 212 কোটি টাকার, যার মধ্যে টোটাল কারেন্ট লায়াবিলিটিস রয়েছে 133 কোটি টাকা। এই কোম্পানিটার টোটাল ডেট রয়েছে 81 কোটি টাকার এবং টোটাল ইকুইটি রয়েছে 277 কোটি টাকার। আর এই কোম্পানিটার বর্তমানে পিপিইতে রয়েছে 199 কোটি টাকা এবং তাদের ইনভেন্টরিতে রয়েছে 5 কোটি টাকা। আর এই কোম্পানিটার রিটেন্ড আর্নিংস রয়েছে 103 কোটি টাকা, টোটাল রিসিভেবলস রয়েছে 31 কোটি টাকা। আর এই কোম্পানিটার টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ইকুইটি মিলিয়ে রয়েছে 489 কোটি টাকা। আর এদের কারেন্ট রেশিও 1.6x। দ্যাট মিনস তার টোটাল কারেন্ট অ্যাসেট টোটাল লায়াবিলিটিসের চাইতে বেশি রয়েছে। সো এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। গত 10 বছরের অ্যাসেটসের গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার অ্যাসেটস বাড়তেছে এবং এদের টোটাল লায়াবিলিটিস
কারেন্ট বা রিসেন্ট ইয়ারে কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। আর তাদের যদি টোটাল ইকুইটি দেখি সেক্ষেত্রে কিন্তু ইকুইটিতে আমরা একটা স্টেডি গ্রোথ দেখতে পাচ্ছি, যেটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। বাট এইখানে দুঃখজনক যে তাদের টোটাল লায়াবিলিটিস এই যে রিসেন্ট ইয়ার বা বর্তমান বছরে তাদের টোটাল লায়াবিলিটিসটা অনেকটা বেড়ে গিয়েছে, যেটা কিন্তু তারা একটা প্রজেক্ট করতেছে আইটিসি টাওয়ার নামে, যেখানে হয়তো তারা 13 বা 14 তলার একটা বিল্ডিং করবে। ওই বিল্ডিংটা করার জন্য তারা লোন নিয়েছে বেশ কিছু, কারণে তাদের টোটাল লায়াবিলিটিসটা বেড়ে গিয়েছে। আর আমরা যদি এই কোম্পানিটার আর্নিংস বা এই কোয়ার্টারলি আর্নিংসটা দেখি, কোয়ার্টারলি আর্নিংস দেখলে দেখতে পাচ্ছি যে এই কোয়ার্টারে এই কোম্পানিটার রেভিনিউ ছিল 41 কোটি টাকা এবং রেভিনিউর গ্রোথ ছিল আগের বছরের তুলনায় 8.24%। আর এদের অপারেটিং প্রফিট ছিল 16 কোটি টাকার। অপারেটিং প্রফিট গ্রোথ আগের বছরের Q2 এর তুলনায় ছিল 42.38%। নেট প্রফিট ছিল 14 কোটি টাকা। আগের বছরের তুলনায় নেট প্রফিটের গ্রোথ ছিল 24.43%। তো বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটার কিন্তু রেভিনিউ গ্রোথ বেশ ভালো, কারণ অলমোস্ট 2 ডিজিটের কাছাকাছি 8.24%, এটা খুব একটা খারাপ না। বাট তাদের নেট প্রফিটের গ্রোথে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নেট প্রফিটের গ্রোথটা বেশ ভালোভাবে বেড়েছে। দ্যাট মিনস তাদের কিন্তু আসলে প্রফিট মার্জিন বা নেট প্রফিট মার্জিনটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়তেছে। বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটার যে ম্যানেজমেন্ট তারা অবশ্যই ভালো কাজ করতেছে। আর আমরা যদি তাদের অপারেটিং প্রফিট মার্জিন দেখি, যে এদের অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে 40.37% এবং নেট প্রফিট মার্জিন 34.77%। সো একটা কোম্পানির 34.77% নেট প্রফিট মার্জিন থাকলে এটা কিন্তু অবশ্যই ভালো একটা ব্যাপার। তো এটা কিন্তু আইটিসির জন্য একটা ভালো ব্যাপার অবশ্যই। তো এ পর্যায়ে আমরা এই কোম্পানিটার 6 মাসের বা 2 কোয়ার্টার মিলিয়ে যে ডেটা সেটা আমরা দেখে নেব। সো আমরা শুরুতে যদি রেভিনিউ ডেটা দেখি, সেক্ষেত্রে 2 কোয়ার্টার মিলিয়ে এই কোম্পানিটার রেভিনিউ 75 কোটি টাকা, যেটা আগের বছরের 2 কোয়ার্টারের তুলনায় 8.65% গ্রোথ দেখতে পাচ্ছি। এবং অপারেটিং প্রফিট 29 কোটি টাকা, যেটা আগের বছরের 6 মাসের তুলনায় 46.42% গ্রোথ দেখতে পাচ্ছি। এবং নেট প্রফিট 24 কোটি টাকা, যেটা আগের বছরের চাইতে 24% বেশি নেট প্রফিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। সো এইখানেও কিন্তু সেম, অলমোস্ট সেম। বাট কারেন্ট কোয়ার্টারের তুলনায় 6 মাসের ডেটাতে কিন্তু অপারেটিং প্রফিট এবং রেভিনিউ গ্রোথে বেশ ভালো একটা ব্যাপার রয়েছে। দ্যাট মিনস কিন্তু সেকেন্ড কোয়ার্টারের চাইতে ফার্স্ট কোয়ার্টারে এই কোম্পানিটা আরও বেশি ভালো করেছিল। যাই হোক, আমরা যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখি, সো 6 মাস মিলিয়ে এই কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিন 38.88% এবং নেট প্রফিট মার্জিন 33.05%। সো 30% প্লাস নেট প্রফিট মার্জিন, এটা অবশ্যই বেশ ভালো একটা ব্যাপার। সো আমরা এই 6 মাসের ডেটার উপর বেস করে এই কোম্পানিটার অ্যানুয়ালাইজড ডেটা করে সেটার সাথে আমরা একটা কম্প্যারিজন করব। সো আমরা যদি অ্যানুয়ালাইজড ডেটাতে আসি, অ্যানুয়ালাইজড ডেটাতে আসলে দেখতে পাচ্ছি যে রেভিনিউ আসতে পারে এস্টিমেটেড 150 কোটি টাকা এবং অপারেটিং প্রফিট হতে পারে 58 কোটি টাকা, নেট প্রফিট 49 কোটি টাকা। সো এইখানে আমরা যদি ইয়ার অন ইয়ার রেভিনিউ সিএজিআর দেখি, 5 বছরের রেভিনিউ সিএজিআর 2.6%। দ্যাট মিনস গত 5 বছর ইয়ার অন ইয়ার রেভিনিউ 2.6% করে বেড়েছে এবং 10 বছরের রেভিনিউ সিএজিআর 4.77%। দ্যাট মিনস গত 10 বছরের রেভিনিউ ইয়ার অন ইয়ার 4.77% করে বেড়েছে। তো এইখানে 5 বছরের বা 10 বছরের ডেটা দেখে বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটা রিসেন্ট ইয়ারগুলোতে তার বিজনেস ভালো করছে। আর আমরা যদি 5 বছরের নেট প্রফিট সিএজিআর দেখি, 5 বছরের নেট প্রফিট সিএজিআর দেখলে দেখতে পাচ্ছি যে 27.22%। দ্যাট মিনস গত 5 বছর এই কোম্পানিটা নেট প্রফিটে 27% করে ইয়ার অন ইয়ার গ্রোথ করতেছে, যেটা কিন্তু খুবই ফ্যান্টাস্টিক একটা ব্যাপার। কারণ একটা কোম্পানি প্রতি বছর ইয়ার অন ইয়ার 27% করে গ্রোথ করলে সেটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। এবং 10 বছরে এই কোম্পানিটার নেট প্রফিট সিএজিআর ছিল 21.94%। এটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ একটা ব্যাপার। বোঝাই যাচ্ছে যে এই কোম্পানির ম্যানেজমেন্ট বা এই কোম্পানির যে বিজনেস মোডস সেটা কিন্তু বেশ ভালো একটা পজিশনে রয়েছে, যেই কারণে 5 বছরে এবং 10 বছরে তাদের নেট প্রফিট সিএজিআর বেশ ভালো একটা নাম্বার রয়েছে। আর আমরা যদি এই কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিন এবং নেট প্রফিট মার্জিন দেখি, এটা কিন্তু 6 মাসের বা 2 কোয়ার্টারের ডেটার মতোই, কারণ আমরা এই ডেটাটা তার 6 মাসের ডেটার উপর বেস করে অ্যানুয়ালাইজড করে পেয়েছি। তো আমরা এই পর্যায়ে যদি আর্নিংস পার শেয়ার বা ইপিএস এর ডেটা দেখি, সো গত 10 বছরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা বেশ ভালো একটা গ্রোথ রয়েছে। আর এই বছরের যেই এস্টিমেটেড অ্যানুয়াল আর্নিং সেটা আমাদের হিসাবে আসতেছে
৳3.84। সো এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু তার গ্রোথ রেটটা বেশ ভালো একটা গ্রোথ রেটে সে তার আর্নিংস বাড়াচ্ছে। আর আমরা এই জায়গায় যদি রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ড দেখি, সো এখানে আমরা একটু স্ক্যাটার ডেটা দেখতে পাচ্ছি। সো এইখানে কিছু কিছু বছর তাদের রেভিনিউ ফল করেছে, দেখতেই পাচ্ছি যে এইখানে 2022 সালে তাদের রেভিনিউ কিন্তু বেশ বাজেভাবে ফল করে, এবং এইখানে কিন্তু আবার 18 সালে তাদের রেভিনিউ ফল করে। সো এই স্ক্যাটার ডেটা থেকে আসলে খুব বেশি বোঝা না গেলেও আমরা যদি এই 4 বছরের ডেটাটা দেখি, সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু বাড়তেছে। দ্যাট মিনস এই কোম্পানিটা তার যে কস্ট অফ গুডস সোল্ড সেটাকে কিন্তু কন্ট্রোল করে তার রেভিনিউ বাড়াতে পারছে। এছাড়াও এদের অ্যানুয়াল রিপোর্ট পড়ে আমরা যেটা বুঝলাম যে রিসেন্ট ইয়ারগুলোতে যেহেতু ব্যাংকিং সেক্টর একটু খারাপ করতেছে, সেক্ষেত্রে কিন্তু এদের বিজনেসটাও একটু খারাপ যাচ্ছে, যেই কারণে কিন্তু এই রেভিনিউ ড্রপগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও তারা মেনশন করেছে যে তাদের যেহেতু এটিএম বিজনেস, সো বর্তমান বছরগুলোতে বা রিসেন্টলি কিন্তু এটিএম বিজনেসের জনপ্রিয়তা কিছুটা কমে যাচ্ছে, কারণ ইন্টারনেট ব্যাংকিং বা অন্যান্য বিজনেস কিন্তু সেই পজিশনটা নিয়ে নিচ্ছে। সো তারা কিন্তু সেই জায়গাটায় নিজেদেরকে কোপ আপ করার চেষ্টা করতেছে। তারাও কিন্তু ইন্টারনেট ব্যাংকিংয়ে নিজেদের সক্ষমতা তুলে ধরার চেষ্টা করতেছে, এবং তারা কিউ পে বা আরও বেশ কিছু সার্ভিস নিয়ে এসেছে যেগুলো কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে। এছাড়াও তাদের কিউ ক্যাশ থেকে কিন্তু বিকাশে বা আরও অন্যান্য সার্ভিসে কিন্তু টাকা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ট্রান্সফার করা যায়। সো তারা কিন্তু চেষ্টা করতেছে যে এইখানে বর্তমানে যে এটিএম বুথের যেই সার্ভিস, সেটার থেকে যে ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসে মার্কেট শিফট হচ্ছে সেইখানে নিজেদেরকে অ্যাডপ্ট করে নেওয়ার চেষ্টা করতেছে। সো আশা করা যায় যে তারা ভালো করবে। আমরা এই পর্যায়ে যদি তাদের নেট প্রফিট মার্জিনটা দেখি, নেট প্রফিট মার্জিন দেখলে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা 10 বছর আগে নেট প্রফিট মার্জিন ছিল 8.44%। সেইখান থেকে কিন্তু এই কোম্পানিটা তাদের নেট প্রফিট মার্জিন 33%-এ নিয়ে এসেছে। এটা কিন্তু একটা এস্টিমেটেড ডেটা, বাট লাস্ট ইয়ারের ডেটাও যদি আমরা দেখি যেটা ছিল 28%। সো এইখানে কিন্তু এই কোম্পানির ম্যানেজমেন্ট ইমপ্রেসিভ কাজ করতেছে বলাই যায়। প্রফিট মার্জিন 8% থেকে তারা কিন্তু 33%, দ্যাট মিনস প্রায় 5 গুণের বেশি তারা নিয়ে এসেছে। সো তো এই পর্যায়ে আমরা এই কোম্পানিটার রেশিও ডেটা দেখে নেব কিছু। তো শুরুতেই আমরা আসি অ্যাসেট টার্নওভার রেশিও। এই কোম্পানিটার অ্যাসেট টার্নওভার রেশিও দেখতে পাচ্ছি 0.3x, দ্যাট মিনস তাদের যে অ্যাসেট রয়েছে সেটার 0.3x তারা টার্নওভার জেনারেট করে। সো এই ডেটাটা কিন্তু আগে আরেকটু ভালো ছিল, এখন রিসেন্ট ইয়ারগুলোতে যেটা কমে গিয়েছে কারণ তারা অ্যাসেট বাড়াচ্ছে। তো এটা খুব একটা খারাপ না। এবং তাদের যদি ইনভেন্টরি টার্নওভার রেশিও দেখি যেটা 12.8x, এটাতেও কিন্তু খুব একটা সমস্যা নেই, কারণ তারা যেহেতু আইটি কোম্পানি তাদের ইনভেন্টরি খুব বেশি থাকবে না, এটাই স্বাভাবিক। এবং তাদের যদি রিসিভেবলস টার্নওভার রেশিও দেখি যেটা 4.7x, দ্যাট মিনস তাদের যে রিসিভেবলস রয়েছে সেইটার 4.7x তাদের টার্নওভার রেশিও রয়েছে। সো তারা যেহেতু আসলে ব্যাংকের সাথে বিজনেস করে বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের সাথে বিজনেস করে, সেক্ষেত্রে কিছু ডিউ পেমেন্ট তাদের থাকে, যেই কারণে কিন্তু এই নাম্বারটা একটু বেশি মনে হচ্ছে। এবং তাদের ডেট রেশিও যদি দেখি, ডেট রেশিও 16.55%, দ্যাট মিনস তাদের যে ডেট রয়েছে সেটা কিন্তু তাদের অ্যাসেটের 16%। সো তাদের ডেটটা একটু বেশি মনে হচ্ছে। এবং তাদের ডেট টু ইকুইটি রেশিও যদি দেখি যেটা তাদের 29.22%, দ্যাট মিনস তাদের ইকুইটির 29.22% ডেট রয়েছে। এবং তাদের যদি আমরা ডেট কভারেজ রেশিও দেখি সেটাও 6.46%। প্রতি 6 টাকা 46 পয়সার এগেনস্টে 1 টাকা তাদের ইন্টারেস্ট পে করতে হয়। তো এটাও খুব একটা খারাপ নাম্বার না। এ পর্যায়ে আমরা যদি তাদের ক্যাপেক্স টু রেভিনিউ ডেটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তারা তাদের রেভিনিউর 42.31% ক্যাপেক্সে খরচ করতেছে, এবং তাদের নেট প্রফিটের 127 বা অলমোস্ট 128% তারা ক্যাপেক্সে খরচ করতেছে। তো এই নাম্বারটা কিন্তু আমার কাছে বেশ হাই মনে হচ্ছে, যে তারা কিন্তু নেট প্রফিটের চেয়েতেও বেশি টাকা তাদের ক্যাপেক্সে খরচ করতেছে। তো এটা কিন্তু খুব একটা পজিটিভ ব্যাপার না যে তাদের ক্যাপেক্সের খরচ অনেক বেশি। এবং আমরা যদি এই কোম্পানিটার আরওএ দেখি, মানে রিটার্ন অন অ্যাসেট, সো এই কোম্পানিটার যে অ্যাসেট রয়েছে সেটার উপরে তারা 10% রিটার্ন অন অ্যাসেট জেনারেট করতেছে। এবং আরওই যদি দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 17.87% রিটার্ন অন ইকুইটি তারা জেনারেট করতেছে। আর আরওসিই, দ্যাট মিনস রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখলে দেখতে পাচ্ছি যে 9.80% তারা আরওসিই জেনারেট করতেছে। এবং আরওআইসি বা রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল তাদের ক্ষেত্রে 13.83%। সো এই নাম্বারটা ওভারঅল খারাপ না। এখানে তাদের আরওএ
এবং আরওই ডাবল ডিজিট একটা নাম্বার রয়েছে, বাট ওভারঅল আরওএ আরওসি যদি আরেকটু বেশি হতো তাহলে হয়তো আরো ভালো হতো, বাট আপাতত এটা খুব একটা খারাপ নাম্বার না। তো আমরা যদি তাদের আরওই ডেটা দেখি লাস্ট 10 ইয়ার্সের, আমরা দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু আরওই 5.47 ছিল, যেটার থেকে তারা বাড়াতে বাড়াতে 17.87%-এ নিয়ে এসেছে। সো আমরা আশা করব যে এই কোম্পানিটার আরওই সামনে আরো বাড়বে এবং এই কোম্পানিটার ম্যানেজমেন্ট তার এফিসিয়েন্সি প্রমাণ দিয়ে আসবে, যেটা কিন্তু অলরেডি সে দিয়ে আসতেছে এখানে আরওই বৃদ্ধি করার মাধ্যমে। তো আমরা আশা করব যে এই ধারা সামনেও অব্যাহত থাকবে। এ পর্যায়ে আমরা এই কোম্পানিটার ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করব। ক্যাশ ফ্লো অ্যানালাইসিসে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার কারেন্ট প্রাইস 37 টাকা 90 পয়সা এবং এর পার শেয়ার ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে 67 পয়সা, যেটা কিন্তু তার ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল হিসাব করলে 56.8x। তো তাদের ফ্রি ক্যাশ ফ্লো পজিশন যে খুব একটা ভালো না সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, যে কারণ সে তার ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ারের 56.8 গুণ দামে মার্কেটে ট্রেড হচ্ছে। এবং তাদের ডিভিডেন্ড পে আউট যদি দেখি, এই বছরে তারা যেহেতু ডিসেম্বর এন্ডিংস পর্যন্ত তাদের ডিভিডেন্ড পুরাটা পে করে নাই বা ডিভিডেন্ডের টাকা পে করে নাই, সো এখানে এই কারণে এটা জিরো এসেছে। এটা হয়তো নেক্সট কোয়ার্টারে বোঝা যাবে যে এক্সাক্ট ডিভিডেন্ড পে আউট রেশিও কেমন। আর আমরা যদি তাদের ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও দেখি, ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও দেখলে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও কম, কারণ তারা কিন্তু এখনো ডিভিডেন্ড পে করে নাই। আর 5 বছর ডিভিডেন্ড সিজিআরটা যদি দেখি, তো এটাও কিন্তু আমরা আসলে প্রপার নাম্বার পাচ্ছি না, কারণ তারা কিন্তু এখনো ডিভিডেন্ড পে করে নাই কোনো এই পর্যন্ত, যেটা হয়তো আমরা তাদের মার্চ এন্ডিং যেই ফাইন্যান্সিয়াল রিপোর্ট সেটাতে হয়তো আমরা দেখতে পাবো। আর আমরা যদি তাদের 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর দেখি, সেটা আমরা দেখতে পাচ্ছি -193% এবং 10 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর -193%। তো তাদের ফ্রি ক্যাশ ফ্লো আসলে খুব বেশি বাড়ে নাই গত 10 বছরে, বোঝাই যাচ্ছে। এর মধ্যে কিন্তু 2016 সালে তাদের মাইনাস ডেটা ছিল, যেই কারণে কিন্তু এইখানে আমরা দুইটার ক্ষেত্রেই মাইনাস পাচ্ছি। তো এইখানে কিন্তু মাইনাস থাকার কারণে আমরা কম্প্যারিজনটা প্রপারলি করতে পারতেছি না। তো আমরা যদি তাদের ডিভিডেন্ড পেইড ডেটা দেখি, সো এই কোম্পানিটা ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট সময়ের সাথে সাথে বাড়াচ্ছে, দেখাই যাচ্ছে। সো এই বছরটাও যে বাড়বে সেটা অবশ্যই বোঝা যায়। তো আমরা এই কোম্পানিটার থেকে ভালো ডিভিডেন্ড পেইড বা ডিভিডেন্ড পে আউট রেশিও আশা করি। আর আমরা যদি এদের হিস্ট্রিক্যাল ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এরা কিন্তু অন অ্যাভারেজ 30 থেকে 40%-এর মতো ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করে আসতেছে। তো এই নাম্বারটা আরও ইনক্রিজ করবে সেটাই আমরা এক্সপেক্ট করব, কারণ বাংলাদেশি কোম্পানিগুলো সাধারণত 30 থেকে 40% বা 20 থেকে 40%-এর মতো ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করে। তো আমরা আশা করব যে এই কোম্পানিটা তাদেরকে সেই লিস্ট থেকে বের করে এনে তারাও 50% প্লাস করে ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করবে। আর আমরা যদি এদের ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড পেইডের ডেটাটা দেখি, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু বেশ কয়েকটা বছরে নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো ছিল, বাট কিছু কিছু বছর তাদের ফ্রি ক্যাশ ফ্লো ছিল এবং সেটা কিন্তু আসলে কনসিস্টেন্ট না। তো তাদের যে ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ার খুব একটা ভালো না এখন পর্যন্ত, সেটা কিন্তু এইখান থেকে স্পষ্ট। যাই হোক, আমরা এই কোম্পানিটার ব্যালেন্স শিটের ডেটা অ্যানালাইসিস করলাম এবং এই কোম্পানিটার আর্নিংস বা ইনকাম স্টেটমেন্ট অ্যানালাইসিস করলাম, তারপর আমরা ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করলাম। পর্যায়ে আমরা কয়েকটা মেথডে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব। সো শুরুতেই যদি আসি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, সো এই কোম্পানিটা যেহেতু আসলে এখনো ডিভিডেন্ড পে করে নাই বা ডিভিডেন্ড পেড অ্যামাউন্টটা যেহেতু এখানে আসে নাই, সো এটা যেহেতু জিরো, সেক্ষেত্রে আমরা আসলে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করতে পারতেছি না। সো আমরা নেক্সট এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেলে বা ডিসিএফ মডেলে। সো ডিসিএফ মডেলে যদি আসি, তো ডিসিএফ মডেলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার অ্যাভারেজ গ্রোথ রেট 125.08% বা শতাংশ, যেটা কিন্তু তার যে এইখানে ফ্রি ক্যাশ ফ্লোর গ্রোথ রয়েছে বা এই যে 10 বছরের ফ্রি ক্যাশ ফ্লোর ডেটা, সেটার সাথে আগের বছর কম্পেয়ার করে যে গ্রোথ রেটটা আমরা পেয়েছি, সেই গ্রোথ রেটের একটা অ্যাভারেজ আমরা এখানে নিয়েছি, যেটা 125%। আর এখানে পারপেচুয়াল বা টার্মিনাল গ্রোথ রেট হিসেবে আমরা ধরেছি 3%, ডিসকাউন্ট রেট হিসেবে ধরেছি 11.95%, যেটা বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। এখানে যদি আমরা আসলে গ্রোথ রেট তার জন্য ধরতে হয়, সেক্ষেত্রে হয়তো 125% ধরাটা উচিত হবে না, কারণ এটা অনেক বেশি অপটিমিস্টিক হয়ে যাবে। বাট আমরা যেহেতু আশা করতেছি যে সামনের দিনগুলোতে এই কোম্পানিটার ফ্রি ক্যাশ ফ্লো জেনারেশন ভালো থাকবে বা ভালো ফ্রি ক্যাশ জেনারেট করতে পারবে এই কোম্পানিটা, সেক্ষেত্রে আমরা একটু অপটিমিস্টিক থাকবো। অপটিমিস্টিক বলতেছি এই কারণে যে আমরা সচরাচর বা সাধারণত আমরা চেষ্টা করি যে গ্রোথ রেট 10 to 15% ধরতে, বাট এই কোম্পানিটার যেহেতু আসলে এখানে অলরেডি 125% দেখতে পাচ্ছি এবং আমরাও আশা করতেছি যে সামনের দিনগুলোতে তাদের ফ্রি ক্যাশ ফ্লো ভালো থাকবে, সো আমরা তাদের জন্য একটু অপটিমিস্টিক থেকে 25% আমরা গ্রোথ রেট ধরতেছি। তো
আমরা যদি 25% গ্রোথ রেট ধরি সেই ক্ষেত্রে কিন্তু তাদের ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 56.79 টাকা, যেটা কিন্তু তার বর্তমানে কারেন্ট প্রাইস 37 টাকা 90 পয়সার এগেনস্টে 49.83% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। আমরা এখন এই কোম্পানিটার রিসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করব। রিসিডুয়াল ইনকাম মডেলে আমরা এখানে এই কোম্পানিটার নেট প্রফিট গ্রোথ রেট পাচ্ছি 23.04%, যেটা কিন্তু তার যে গত 10 বছরের নেট প্রফিট সেই নেট প্রফিটের গ্রোথ রেটটা নিয়ে আমরা অ্যাভারেজ করেছি এবং যেটা পেয়েছি 23.04%। আর তার যে ইকুইটি গ্রোথ রেট এইখানেও কিন্তু আমরা 10 বছরের ইকুইটি ডেটা নিয়ে সেটার অ্যাভারেজ করে আমরা পেয়েছি 6.95%। এবং এদের জন্য আমরা পারপেচুয়াল গ্রোথ রেট ধরেছি 3% আর ডিসকাউন্ট রেট ধরেছি 11.95%, যেটা বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। তো আমরা যদি এখানে নেট প্রফিট গ্রোথ রেটটা তার যেহেতু 23% প্রিভিয়াসলি আছে, সো আমরা আগের ভ্যালুয়েশনে একটু অপটিমিস্টিক ছিলাম, এখন কিন্তু এত বেশি অপটিমিস্টিক থাকবো না, আমরা একটু পেসিমিস্টিক থেকে আমরা যদি সেটাকে 15% ধরি এবং তার যে ইকুইটি গ্রোথ রেট এটা বর্তমানে আছে 6.95%, সো আমরা এটাকে ধরলাম 5%। তো সেই ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটার ভ্যালুয়েশন আসে 85 টাকা 89 পয়সা, যেটা কিন্তু তার বর্তমান প্রাইস 37 টাকা 90 পয়সার এগেনস্টে 126.63% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। সো আমরা এই জায়গাটায় আরেকটু কমিয়ে ধরবো, আমরা যেহেতু 15% ধরেই অনেক বেশি ভ্যালুয়েশন চলে আসতেছে, সো আমরা আরেকটু কনজারভেটিভ থাকবো, আমরা 12%ও যদি ধরি সেই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা 70 টাকার মতো ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে, যেটাও কিন্তু 85% আন্ডার ভ্যালুড রয়েছে। আর এটা যদি আমরা 10% ধরি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 61 টাকা 27 পয়সা, যেটা কিন্তু তার কারেন্ট প্রাইস 37 টাকা 90 পয়সার এগেনস্টে 61.67% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো আমরা ফাইনাল কলের জন্য এটাকে 10 এবং 15 এর মাঝামাঝি জায়গাটাই ধরে নেই, খুব বেশি অপটিমিস্টিকও থাকলাম না, খুব বেশি পেসিমিস্টিক বা কনজারভেটিভও থাকলাম না, সো আমরা 12.5% গ্রোথ রেট ধরে নিলাম, যেটা কিন্তু অবশ্যই তারপরেও কিন্তু আসলে এটা কনজারভেটিভ থাকা, কারণ তার জন্য কিন্তু আমরা দেখি যদি এইখানে কিন্তু লাস্ট 5 ইয়ার্স তার কিন্তু অলওয়েজই 20% প্লাস করে বা অলমোস্ট 30%-এর মতো করে অ্যাভারেজ ছিল। তো বোঝাই যাচ্ছে যে এইখানে কিন্তু আমরা 12.5% ধরলে সেটাও কিন্তু আসলে কনজারভেটিভ থাকা, বাট স্টিল আমরা এতটুকু ওপেন এই কোম্পানিটার জন্য হতে চাই। তো আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 72.61 টাকা এবং যেটা তার কারেন্ট প্রাইস 37 টাকা 90 পয়সার এগেনস্টে 91.58% আন্ডার ভ্যালুড। সো আমরা যেই দুইটা ভ্যালুয়েশন মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করেছি সেটার একটা সামারি যদি আমরা দেখে নিই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিসিএফ মডেলে আমরা পেয়েছি 56.79 টাকা এবং রিসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি 72.61 টাকা। তো এই দুইটার যদি আমরা অ্যাভারেজ করি, অ্যাভারেজ করলে আমরা পাচ্ছি 64.70 টাকা, যেটা কিন্তু তার বর্তমান প্রাইস 37 টাকা 90 পয়সার এগেনস্টে 70% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। সো বোঝাই যাচ্ছে যে তার ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে অলমোস্ট 65 টাকার মতো। যাই হোক, আমরা এই কোম্পানিটার ব্যালেন্স শিটের ডেটা দেখলাম, ইনকাম স্টেটমেন্ট দেখলাম, ক্যাশ ফ্লো দেখলাম এবং ভ্যালুয়েশন দেখলাম। সেই পর্যায়ে আমরা এই কোম্পানিটার কিছু প্রোজ অ্যান্ড কনস সাইড দেখবো। সো আমরা প্রথমে যদি বুলিশ টেকওয়েজ দেখি এই ভিডিও থেকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার কিন্তু স্ট্রং কর্পোরেট গভর্নেন্স উইথ ডাইভার্সিফাইড ডিরেক্টর প্যানেল। আমরা অলরেডি আপনাদেরকে যে ছবিটা দেখিয়েছি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই কোম্পানিটার কিন্তু সিস ক্যাপিটাল থেকে তাদের নমিনেটেড ডিরেক্টর আছে এবং রিজেন্ট প্যাসিফিক থেকে তাদের নমিনেটেড ডিরেক্টর আছে। সো এইখানে কিন্তু সিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল, রিজেন্ট প্যাসিফিক এবং বাংলাদেশে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রয়েছে। তো বোঝাই যাচ্ছে যে তাদের যেই ডিরেক্টর বা ডিরেক্টর প্যানেল রয়েছে সেটা কিন্তু বেশ ডাইভার্সিফাইড একটা প্যানেল। সো এইখানে কিন্তু কর্পোরেট গভর্নেন্সটা স্ট্রং থাকবে, এটাই স্বাভাবিক, এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ দিক মনে হয়েছে। এবং 2 নম্বরে আসে ইমপ্রেসিভ নেট প্রফিট গ্রোথ। সো আমরা যদি তাদের নেট প্রফিটের গ্রোথটা দেখি, সো নেট প্রফিটের গ্রোথেও কিন্তু গত 5 বছরের নেট প্রফিটের সিএজিআর আমরা পেয়েছি 27 এবং 10 বছরে পেয়েছি 21। তো তাদের কিন্তু 20% প্লাস করে নেট প্রফিটের সিএজিআর আছে, এটা কিন্তু বেশ পজিটিভ একটা ব্যাপার। এছাড়াও আমরা তাদের ক্ষেত্রে কিন্তু নেট প্রফিট মার্জিনটাও বাড়তে দেখেছি, যেটা ছিল যে তাদের কিন্তু নেট প্রফিট মার্জিন 8% থেকে বাড়তে বাড়তে সেটা 33% পর্যন্ত বা 5 গুণ বেড়েছে, এটাও আমাদের কাছে একটা পজিটিভ দিক মনে হয়েছে। এবং 5 নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি যে এদের ভ্যালুয়েশন কিন্তু এরা 70% আন্ডার ভ্যালুড অবস্থায় আমরা এই কোম্পানিটাকে পেয়েছি। তো এটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন পাচ্ছি আমরা এই কোম্পানিটার জন্য।
জন্য। এছাড়াও এই পয়েন্টগুলোর বাইরেও যদি আমি আপনাদেরকে দু একটা জিনিস দেখাই, সো এই কোম্পানিটার যদি আমরা ক্লায়েন্ট দেখি বা কিউ ক্যাশ যে প্রোডাক্টটা সেটার যদি ক্লায়েন্ট দেখি, এখানে কিন্তু 36টা ব্যাংক রয়েছে। দ্যাট মিনস ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কয়েকটা ব্যাংক বাদে সবগুলা ব্যাংকই কিন্তু তাদের ক্লায়েন্ট। এখানে কিন্তু এক্সিম ব্যাংক, জনতা ব্যাংক, যমুনা ব্যাংক, দেখতেই পাচ্ছেন যে অনেকগুলা ব্যাংক কিন্তু তাদের ক্লায়েন্ট। এছাড়াও কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ক্লায়েন্ট রয়েছে, লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি। আর ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এরাও কিন্তু অন্যভাবে এদের ক্লায়েন্ট। ডিএমপি, সিএমপি এবং বাংলাদেশ পুলিশের মোটামুটি সবগুলা ডিস্ট্রিক্টের সাথেই কিন্তু তারা কাজ করে থাকে। সো বোঝাই যাচ্ছে যে তাদের ক্লায়েন্ট বেসটা কিন্তু হিউজ এবং বেশ স্টেবল একটা ক্লায়েন্ট বেস। আমরা যদি এ পর্যায়ে কোম্পানিটার কিছু বিয়ারিশ টেকওয়েজ দেখি, সো প্রথমেই দেখতে পেলাম যে আমরা এই কোম্পানিটার লায়াবিলিটিস বা ডেট কিন্তু বাড়ছে। সো আমরা এখানে কিন্তু দেখেছি যে তাদের রিসেন্ট ইয়ারে তাদের লায়াবিলিটিস কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। এবং ২ নম্বরে যদি আমরা দেখি যে তাদের কিন্তু হাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স যেটা, সেটা কিন্তু নেট প্রফিটের এগেইনস্টে অনেক হাই ছিল। তো আমরা যদি এখানে দেখি, আমরা কিন্তু দেখেছিলাম যে তাদের নেট প্রফিটের ১২৭ বা ২৮% তারা ক্যাপেক্সে খরচ করতেছে, যেটা আমাদের কাছে একটু কনসার্নিং মনে হয়েছে। এছাড়াও আমরা ৩ নম্বরে পেয়েছি যে তাদের ফ্রি ক্যাশ ফ্লোটা বর্তমানে কিন্তু একটু উইক পজিশনে রয়েছে, কারণ এখানে আমরা একটা স্ক্যাটার্ড ফ্রি ক্যাশ ফ্লো পেয়েছি, যেটা কিন্তু ইনক্রিজিং মোডে আমরা আশা করব তাদের কাছ থেকে। এই ৩টা ছিল তার জন্য বিয়ারিশ টেকওয়েজ। যাই হোক, আমরা মোটামুটি সবগুলো এন্ড থেকেই তাদের বিয়ারিশ এবং বুলিশ টেকওয়েজগুলো দেখেছি। এ পর্যায়ে আমরা এই কোম্পানিটার টেকনিক্যাল চার্টে পজিশনটা একটু দেখে নেব। সো টেকনিক্যাল চার্টে যদি বলি, এই যে ফার্স্ট লেভেলটা ৩৩ টাকা ৫০ পয়সা থেকে শুরু করে ৩১ টাকা পর্যন্ত, এই লেভেলটা তার জন্য ফার্স্ট বাইং লেভেল হতে পারে। এবং সেকেন্ড লেভেলটা, যেটা একটু রেয়ার বা যে লেভেলটাতে খুব কম সময়ে সে এসেছে, বাট এই লেভেলটাও যদি কখনো আসে, সেখানেও কিন্তু এই স্টকটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে। এবং তার জন্য এক্সিট কিন্তু ৬০ টাকার আশেপাশে। আমরা যখন তার ভ্যালুয়েশন করেছি, সেইখানেও কিন্তু আমরা 65 টাকার মতো ভ্যালুয়েশন পেয়েছি। সো এই কোম্পানিটা থেকে ৬০ টাকা কিন্তু আমরা আশা করতেই পারি। সো ৬০ টাকা যদি হয় এবং এই পজিশনটা যদি আমাদের এন্ট্রি পজিশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু ৬০ টাকাতেই আমরা এই কোম্পানিটা থেকে 79% রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। আর বর্তমান প্রাইস যদি এন্ট্রি পজিশন হয় আমাদের জন্য, সেক্ষেত্রেও কিন্তু 59% একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তারা কমেন্টে জানাবেন নেক্সট কোন স্টকের অ্যানালাইসিস আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।